এই মৌসুমে প্রিমিয়ার লিগ শুরুর আগে যদি আপনাকে বলা হতো মৌসুমের প্রায় অর্ধেকটা শেষ হয়ে যাওয়ার পরও ম্যানচেস্টার সিটি টপ 6-এ নেই, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করতেন? অথবা যদি বলা হতো মৌসুমের প্রায় অর্ধেকের কাছাকাছি চলে আসার পরও ম্যান সিটির চেয়ে এগিয়ে থাকবে বোর্নমাউথ এবং নটিংহাম ফরেস্টের মতো ক্লাব, সেটা কি আপনি বিশ্বাস করতেন? নিশ্চয়ই করতেন না, হেসেই উড়িয়ে দিতেন আমার কথা। কিন্তু সেটি আসলে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে পয়েন্ট তালিকার সাথে চলে গেছে এবং প্রিমিয়ার লিগে শিরোপা দরে সবচেয়ে বেশি এগিয়ে লিভারপুল। কিন্তু ওভারঅল পয়েন্ট তালিকার কী অবস্থা সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমি অমলান মুস্তাকিম হোসেন এবং আমার সঙ্গে আজমাইন রাফিন। আমি সরাসরি রাফিনের কাছে চলে যেতে চাই। কি অবস্থা প্রিমিয়ার লিগের এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি, কতটি ম্যাচ হয়েছে এবং কি ওভারঅল পয়েন্ট তালিকার অবস্থাটা আসলে কেমন? রাইট, প্রিমিয়ার লিগের 17টা ম্যাচ ডে এই পর্যন্ত শেষ হয়েছে এবং এর মধ্যে সবার শীর্ষে রয়েছে অবশ্যই লিভারপুল অবশ্যই একটা ম্যাচ কম খেলেছে। মার্সিসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে যে ম্যাচটা তাদের হওয়ার কথা ছিল সেই ম্যাচটা এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয়নি প্রাকৃতিক দুর্যোগের কারণে। তবে লিভারপুলের তাতে শীর্ষস্থানে থাকতে কোনো সমস্যাই হচ্ছে না। 16 ম্যাচ শেষে তাদের পয়েন্ট 39 এবং দ্বিতীয় অবস্থানে থাকা চেলসির চেয়ে তারা এগিয়ে রয়েছে 4 পয়েন্টে। পয়েন্ট টেবিলের 2 এবং 3 নম্বরে রয়েছে লন্ডনের দুটো দল, চেলসি এবং আর্সেনাল। দুটো দলই এই পর্যন্ত 17টা করে ম্যাচ খেলেছে, তবে চেলসি অর্জন করেছে 35 পয়েন্ট, আর্সেনাল 33 পয়েন্ট। পয়েন্ট টেবিলে 4 এবং 5 নম্বরে রয়েছে দুটো সারপ্রাইজ প্যাকেজ, যেটার কথা আমরা বলছিলাম, নটিংহাম ফরেস্ট এবং বোর্নমাউথ। দুটো দলই 17টা করে ম্যাচ খেলেছে। নটিংহাম ফরেস্টের সংগ্রহ 31 পয়েন্ট, বোর্নমাউথ 28 পয়েন্ট। এখানে একটা মজার ব্যাপার, পয়েন্ট টেবিলের 5 থেকে 10 এই দলগুলোর মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র 3 করে। পয়েন্ট টেবিলে 6 থাকা অ্যাস্টন ভিলা তারাও 17 ম্যাচ শেষে 28 পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে। আর 7 নম্বরে যেটা আমরা বলছিলাম ম্যানচেস্টার সিটি 17 ম্যাচ শেষে মাত্র 27 পয়েন্ট নিয়ে তারা রয়েছে পয়েন্ট টেবিলের সাথে। আমরা টপ 7 যখন বলছি, আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পেয়েছেন পয়েন্ট টেবিলের যেটা অবস্থা, কিন্তু এর মধ্যে কিন্তু বেশ কয়েকটি ইন্টারেস্টিং টিমের নাম নেই যাদের নাম আসলে থাকার কথা। একটি টিমের নাম অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড এবং অন্যটি টটেনহামকে পয়েন্ট তালিকায় খুঁজতে আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে পয়েন্ট তালিকায় প্রায় 11 নম্বরে নেমে যেতে হচ্ছে এবং একই সঙ্গে এখন আপনারা দেখতে পাচ্ছেন 13 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডের পয়েন্ট 22 এবং টটেনহাম 23, তাদের মধ্যে ব্যবধান মাত্র 1 পয়েন্ট। এবং আমরা 10 থেকে 20 পর্যন্ত যে টিমগুলো আছে তাদের মধ্যে সবচেয়ে তলানির দিকে থাকা 3টি টিম হচ্ছে উলভস, ইপসউইচ এবং সাউদাম্পটন। এই 3টি টিম আপাতত রেলিগেশন জোনে আছে। তবে যেটা বলছিলাম, ইউনাইটেড এবং টটেনহাম মৌসুমের প্রায় অর্ধেকটা পার হয়ে যাওয়ার পরও তারা শিরোপা দৌড়ে তো দূরে থাক, টপ 4 দৌড়ার থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। ইউনাইটেডের ক্ষেত্রে যেটা হয়েছে আমরা দেখেছি, এরিক টেন হাগ চলে গেছেন, স্ট্রাগলিং কোচ ছিলেন, এবং রুবেন অ্যামরিম নতুন কোচ এসেছেন। তিনি এসে ভালো খারাপের একটা মাঝামাঝি পর্যায়ে যাচ্ছেন। সিটিকে হারিয়েছেন, আবার নিজেদের মাঠে হেরে বসেছেন মাত্রই। আঞ্জ পোস্তেকোগ্লু টটেনহামের কোচ, তার ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য, কখনো ভালো কখনো খারাপ, এই হচ্ছে তাদের অবস্থা। কিন্তু এই দুটোর দলের কাছ থেকে তাদের সমর্থকদের বোধহয় প্রত্যাশাটা একটু বেশি ছিল। আমরা এই ভিডিওতে আসলে প্রিমিয়ার লিগের বর্তমান অবস্থাটা জানার পাশাপাশি একটু ঝুঁকি নিয়ে সারপ্রাইজিংলি আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে প্রেডিকশনের ব্যাপারটা। সো আমরা যেটা বলছিলাম, আমরা এই মুহূর্তে পয়েন্ট তালিকায় দেখতে পাচ্ছি যে টপ 20-র পয়েন্ট টেবিলটা আমরা মোটামুটি দেখতে পেয়েছি, কিন্তু মৌসুম শেষে এই টপ 20টা কী থাকবে এটা বলাটা এখন একটা বড় কঠিন পরীক্ষা। সাধারণত প্রিমিয়ার লিগে এরকম অবস্থা দেখা যায় না যে মৌসুমের মধ্যে আসলে বোঝা যায় যে টিমগুলো মোটামুটি কেমন করতে পারে, সেটার একটা ধাস পাওয়া যায়। কিন্তু এবারে পয়েন্ট তালিকাটা আপনি দেখুন, শুধু লিভারপুলই একমাত্র সবচেয়ে বেশি উপরে আছে। তারা একটি ম্যাচ কম খেলেছে, সেটা যদি খেলে তারা 42 পয়েন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তারা 2-এ থাকা চেলসির চেয়ে বেশ খানিকটা 7 পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে এবং আর্সেনালের চেয়েও বেশ বড় ব্যবধানে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে শিরোপা দৌড়ে লিভারপুল খুব ভালো একটা অবস্থানে আছে। আমরা প্রিমিয়ার লিগে যদি আগের হিস্ট্রিগুলো দেখি, ক্রিসমাসে এত বড় ব্যবধানে এগিয়ে থেকে বড়দিনের আগে লিগ হারানোর নজির কিন্তু খুব বেশি নেই। আমরা এর আগে হয়তো আর্সেনালের কথা একবার মনে করতে পারি, সেটাও ম্যানচেস্টার ইউনাইটেড যখন অ্যালেক্স ফার্গুসন করছিলেন তখন এইভাবে তার একবার শিরোপা খুইয়েছিল অনেকটা এগিয়ে থেকে। সিটির সঙ্গে আমরা দেখেছি গত 2-3 মৌসুমে আর্সেনালও অনেকটা সময় এগিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। সো এখনই বলে দেওয়া যাচ্ছে না হয়তো লিভারপুলের ব্যাপারটা, কিন্তু লিভারপুল অনেকটা এগিয়ে। কিন্তু এরপরের ব্যাপারগুলো যদি দেখেন, 4 থেকে 13 বা 14 নম্বরের মধ্যে পয়েন্ট তালিকার ব্যবধান খুবই কম। আমরা যদি বোর্নমাউথ 5-এ থাকা যে বোর্নমাউথ, তাদের পয়েন্ট 28 এবং ম্যানচেস্টার ইউনাইটেড যারা 13 নম্বর আছে তাদের পয়েন্ট 22, মাত্র 6 পয়েন্টের একটা গ্যাপ। আমি আর একটু দুইটা জিনিস যোগ করতে চাই প্রেডিকশন পর্বে যাওয়ার আগে। দুটো সারপ্রাইজিং টিম নিয়ে একটু কথা বলতে চাই। একটা হচ্ছে বোর্নমাউথ, একটা হচ্ছে নটিংহাম ফরেস্ট। প্রিমিয়ার লিগের ইতিহাস বলে নটিংহাম ফরেস্ট কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্লাব। ইউরোপিয়ান সেক্টরে তাদের দুটো ইউরোপিয়ান কাপ আছে, যেখানে অনেক বড় বড় প্রিমিয়ার লিগের দলেরও কিন্তু এখনও সেই
ইউরোপিয়ান ট্রফিগুলো কিন্তু নেই। তাদের বিখ্যাত কোচ ছিলেন একজন ব্রায়ান ক্লাফ, ইংলিশ ফুটবলের সবচেয়ে যাকে মনে করে সবচেয়ে পাগলাটে কোচদের একজন। তিনি নটিংহ্যাম ফরেস্টকে 2টো ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন, কিন্তু এরপর তারা দীর্ঘদিন হারিয়ে যায় একরকম ধরাছোঁয়ার, যেটাকে বলতে পারি আমরা একদম দৃষ্টিসীমার বাইরে। এরপর তারা কয়েক মৌসুম আগে আবার ফিরে আসে এবং এই মৌসুমে তারা রীতিমতো চমক দেখিয়ে আমরা জানি তাদের কোচের নাম নুনো এস্পিরিতো সান্তো, তিনি রীতিমতো চমক দেখিয়ে নটিংহ্যাম ফরেস্টকে এখন ইউরোপিয়ান ফুটবল খেলার আবারও স্বপ্ন দেখাচ্ছেন দীর্ঘদিন পর, যেটা তাদের জন্য একটা বলা যায় একটা ড্রিম কামস ট্রু, মানে লেস্টার সিটি মোমেন্ট হয়ে যাবে অনেকটা কাছাকাছি। এবং বোর্নমাউথের কথা একটু করে বলতে চাই, তাদের কোচ আন্দোনি ইরাওলা একজন স্প্যানিশ কোচ, অল্প বয়সে একজন স্প্যানিশ কোচ, দুর্দান্ত একজন কোচ, অসাধারণ টেকনিশিয়ান। তারা এই মুহূর্তে প্রিমিয়ার লিগের সবচেয়ে ইনফর্ম ক্লাব, তাদেরকে সম্ভবত বলা যায় গত 5টি ম্যাচের 4টি তারা জিতেছে এবং এমনকি লিভারপুল বা আর্সেনাল বা চেলসির চেয়েও গত কয়েকটা ম্যাচে তাদের পারফরমেন্স বড়, কারণ এই সময় তারা বেশ কয়েকটা বড় ক্লাবকে আমরা দেখেছি। তারা ম্যানচেস্টার ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়েছে, এই সিজনে তারা ম্যান সিটিকে হারিয়েছে, টটেনহামকে হারিয়েছে, আর্সেনালকে হারিয়েছে। ম্যাসিভ একটা ব্যাপার তাদের জন্য, বিশেষ করে এইসব ক্লাবের যখন বড় কোনো এরকম স্টার নেই। নটিংহ্যাম অথবা বোর্নমাউথের কিন্তু আপনি কোনো স্ট্যান্ড আউট স্টারের কথা বলতে পারবেন না, কিন্তু এরকম দল নিয়ে তারা কিন্তু ইউরোপিয়ান ফুটবলের স্বপ্ন খুব ভালো মতোই দেখছে। রাফিন যেটা মাত্রই বলছিল, টপ 4-এ থাকলে, এমনকি টপ 5-এ থাকলেও এই মৌসুমে হয়তো চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্নটা সত্যি হয়ে যেতে পারে এসব ক্লাবের। এরপর টপ 6 এবং 7-এ থাকলে হয়তো ইউরোপা লিগ বা কনফারেন্স লিগ, এই দুটোর যে কোনো একটি খেলার সুযোগ হতে পারে। আরেকটা জিনিস মনে করিয়ে দিতে চাই দর্শকদেরকে, প্রেডিকশন পর্বে যাওয়ার আগে আমরা সবচেয়ে কারা ভালো করেছে সেটার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি গোল করেছে কারা সেটা নিয়ে কিন্তু প্রেডিকশন করবো। সো এখন আমি আমার মনে হয় দেরি না করে আমরা প্রেডিকশন পর্বে চলে যেতে চাই। কি মনে হয় রাফিন? আমি এক এক করে আসতে চাই। প্রথমে টপ 4, আপনার টপ 4-এ কারা কারা থাকবে এই মৌসুমে শেষ পর্যন্ত, আমরা যদি মৌসুম শেষে কথা চিন্তা করি? রাইট, এই মুহূর্তে আমরা যেটা ফর্ম এবং পয়েন্ট তালিকা দুটোই বিবেচনা করে দেখি, সেক্ষেত্রে চ্যাম্পিয়ন হওয়া বা টপ 4-এর একেবারে সবার উপরে যে স্থানটা, সেটাকে আসলে লিভারপুলকেই দিতে হচ্ছে। 16 ম্যাচে তাদের পয়েন্ট ইতিমধ্যে 39 এবং হাতে থাকা ওই ম্যাচটা এভারটনের বিপক্ষে তারা যদি জেতে, সেক্ষেত্রে 7 পয়েন্টে একটা লিড তারা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে একটা বিবেচ্য বিষয় হচ্ছে লিভারপুলকে কিন্তু এই মৌসুমে অনেকগুলো টুর্নামেন্টে খেলতে হচ্ছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে তারা নিয়মিত অংশগ্রহণ করছে এবং সেখানেও তারা পয়েন্ট টেবিল শীর্ষে রয়েছে। এর বাইরে তাদেরকে অবশ্যই এফএ কাপ বা ইএফএল কাপেও কিন্তু অংশগ্রহণ করতে হচ্ছে। তো এই ব্যাপারগুলোকে আসলে বিবেচনায় নিতে হবে অবশ্যই, কেননা শেষের দিকে যখন অনেক বেশি চাপ থাকবে ম্যাচ খেলার, তখন কিন্তু খেলোয়াড়দের ফ্যাটিক এবং একই সাথে ফর্ম একটা ডাউন হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও কিন্তু থাকবে। তবে সব মিলে এই মুহূর্তে লিভারপুল যেমন লিডটা পেয়ে গেছে, সম্ভবত চ্যাম্পিয়ন তারাই হবে এবং এই ব্যাপারে আসলে অনেকে বাজিও ধরতে চাইবেন। পয়েন্ট টেবিলের 2, 3, 4 অর্থাৎ টপ 4-এর বাকি স্থানগুলোতে আমার মনে হচ্ছে চেলসি, আর্সেনাল এবং বোর্নমাউথ, এই তিনটা দল থাকতে পারে। আপনার সেকেন্ড হচ্ছে চেলসি, থার্ড হচ্ছে আর্সেনাল, ফোর্থ আপনি বোর্নমাউথকে ধরছেন। আমি বোর্নমাউথকে রাখছি। একটু করে যদি বলি দলগুলো সম্পর্কে, চেলসির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, কেননা চেলসি এবার দেখা যাচ্ছে যে কনফারেন্স লিগে তারা অংশগ্রহণ করছে প্রিমিয়ার লিগের পাশাপাশি, তবে দুটো প্রতিযোগিতায় তারা অলমোস্ট ভিন্ন স্কোয়াড খেলাচ্ছে এবং তাদের যেমন স্কোয়াড ডেপথ, তাতে করে বলাই যায় যে তাদের দলের খেলোয়াড়দের ফর্মের যে পড়তির দিকে যাওয়াটা অথবা ফ্যাটিকের যে ব্যাপারটা, সেটা অন্যান্য দলের চেয়ে অনেকটাই কম হবে। সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে তাদের এই মুহূর্তে তাদের যে ফর্মের অবস্থা, শেষ 10 ম্যাচে তারা আনবিটেন, সেই হিসেবে তারা পয়েন্ট টেবিলের 2-এ হয়তো জায়গা করে নিতে পারে। পয়েন্ট টেবিলের 3-এ আমি রাখছি আর্সেনালকে এবং তারাও সবশেষ 10টা ম্যাচে কিন্তু সব প্রতিযোগিতা মিলিয়ে আনবিটেন রয়েছে এবং তাদেরও অন্যান্য দলের তুলনায় বেশ ভালো ফর্ম অবশ্যই। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের 3-এ আমি তাদেরকে রাখতে চাচ্ছি। 4 নম্বর জায়গাটা একটু বোর্নমাউথকে আমি রাখছিলাম। এক্ষেত্রে অবশ্য নটিংহ্যাম ফরেস্ট, অ্যাস্টন ভিলা, সেই দলগুলো আসলে এই নাম্বার 4-এর জন্য একটা কন্টেন্ডার হতে পারে। তবে বোর্নমাউথের সাম্প্রতিক যে পারফরমেন্স, সেটা একটা ব্যাপার। এর পাশাপাশি আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে তাদের কিন্তু কোনো ইউরোপীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে না। এর মানে অন্যান্য দলের খেলোয়াড়দের চেয়ে তাদের ফ্যাটিকটা কম হওয়ার কথা এবং সেটা নিশ্চয়ই তাদের ফর্মের ক্ষেত্রে একটা ভালো প্রভাব ফেলবে। এটাই হচ্ছে আমার টপ 4: লিভারপুল, চেলসি, আর্সেনাল এবং বোর্নমাউথ। আমি যদি টপ 4-এ বলি, আমি অবশ্যই লিভারপুল সবার উপরে, এটা নিয়ে খুব বেশি আমার মনে হয় কেউ দ্বিমত করবেন না। দুর্দান্ত স্কোয়াড ডেপথ, একটু যদি যোগ করি, অসাধারণ একটা স্কোয়াড ডেপথ আছে তাদের। যারাই সুযোগ পাচ্ছেন তারাই ভালো করছেন, ফলোয়ার থেকে শুরু করে মোহাম্মদ সালাহ তার বেস্ট ফর্মে আছেন, আবারও অনেকদিন পরে মনে হচ্ছে দুর্দান্ত খেলছেন। সো লিভারপুলকে নিয়ে খুব বেশি কথা বলার কিছু নেই। আমি সেকেন্ড, থার্ড এবং ফোর্থ এই দুটো টিমকে নিয়ে বলতে চাই। আমি সেকেন্ড যে টিমকে বলবো, এখানে আপনারা অনেকে হয়তো শুনলে একটু লাফ দিয়ে উঠবেন, ম্যানচেস্টার সিটি। খুব বেশি ঘাবড়ে যাওয়ার কিছু নেই। আমি কেন আমার মনে হচ্ছে এটা আমি একটু ব্যাখ্যা করছি। সিটির ফর্ম খারাপ সবাই আমরা জানি। লাস্ট 10 ম্যাচে 11 ম্যাচে মাত্র একটা ম্যাচ তারা জিতেছে। প্রিমিয়ার লিগের গত 1 মাস বা 2 মাসের ফর্ম যদি হিসাব করি, রেলিগেটেড অনেক টিমের চেয়েও তাদের অবস্থা আসলে বেশ খারাপ। বাট আমি সিটিকে ধরছি, সেটার একটা বড় কারণ জানুয়ারি আসছে, আমরা জানি মাত্র কয়েকটা দিনই বাকি। ট্রান্সফার উইন্ডোতে নিশ্চিতভাবে তারা কোনো একজন
একজন বা আমার মনে হয় একাধিক প্লেয়ারকে তারা কিনবে, সেক্ষেত্রে আমার মনে হয় গার্দিওলার জন্য অনেকটুকুই ইজি হয়ে যাবে তাদের যে প্লেয়ারগুলো যে পড়তি ফর্ম বা তাদের যে ইনজুরি থেকে আছে সেখানে তাদেরকে এনে হচ্ছে আবার রিনফোর্স করা। সো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে সিটি একটা বড় কামব্যাক করতে পারে। আরেকটা বড় ব্যাপার সিটিকে সেকেন্ডে রাখার, কাগজে কলমে সিটি সাথে থাকলেও তাদের পয়েন্ট যদি আমরা একটু দেখি, তাদের পয়েন্ট কিন্তু 27, এবং আমরা যদি 2-এ থাকা চেলসির এই মুহূর্তে দেখি 8 পয়েন্টের গ্যাপ কিন্তু খুব বেশি আসলে নয়, কারণ ম্যাচ কিন্তু 38 গেম উইকের ম্যাচ, আরও প্রায় 20টার কাছাকাছি বা 20টা বা 21টার মতো গেম উইক বাকি আছে। সো এনিথিং ক্যান হ্যাপেন। আমার মনে হয় সিটি উইল কাম ব্যাক স্ট্রংলি, হয়তো চ্যাম্পিয়ন হতে পারবে না কিন্তু সেকেন্ডে তারা শেষ করতে পারে। থার্ড টিমটাও আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়, আমি আর্সেনালকে রাখতে চাই, আর্সেনাল আমার মনে হয় থাকবে। আর্সেনালের ব্যাপারে আসলে বলার কিছু নেই, থার্ড তাদের জন্য খুব একটা বড় অর্জন হবে না, কারণ গত কয়েকটা মৌসুমে তারা ফাইটে দিয়েছে বেশ কিছু, কিন্তু আমার মনে হয় তাদের মূল সমস্যা যেটা একটা স্ট্রাইকারের অভাব, সেটা তারা অ্যাড্রেস করতে পারছে না ঠিকঠাক মতো, এবং জানুয়ারিতে যদি সেটা তারা করতে না পারে তাদের আমি চ্যাম্পিয়নশিপে ফাইট দেওয়ার খুব বেশি চান্স আমি দেখি না। সো আমি আর্সেনালকে আমি 3-এ রাখছি। 4-এ আমি চেলসিকে রাখছি। চেলসির ব্যাপারটা আমার কাছে যেটা হয়েছে, চেলসি খুবই ভালো খেলছে এই মুহূর্তে, কিন্তু লং রানে গিয়ে তারা যখন পরের দিকে কনফারেন্স লিগের ম্যাচ আসবে আরও বেশি, তখন আসলে কতটা তাদের প্লেয়াররা কতটা ফিট থাকবে সেটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, কারণ এখন পর্যন্ত ইনজুরি ভাগ্য তাদের পক্ষে আছে। বড় বড় প্লেয়ার বিশেষ করে কোল পামারের মতো প্লেয়াররা ফিট আছেন, বাট একটা দুটো কি প্লেয়ারের ইনজুরিতে কিন্তু তাদের সিজনটা হয়তো একটু ওলটপালট হয়ে যেতে পারে। সো এই হচ্ছে আমার টপ 4। রাইট, এরপরে আমরা আসবো ইউরোপা লিগের প্লেস, অর্থাৎ নাম্বার 5 এবং নাম্বার 6-এর ক্ষেত্রে। এক্ষেত্রে একটু বলে রাখা ভালো যে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ইউরোপা লিগে দুটো দল অংশগ্রহণ করে। পয়েন্ট টেবিলে 5-এ থাকা দলটা সরাসরি অংশগ্রহণ করে, এর বাইরে আরেকটা দল আসে মূলত এফএ কাপ থেকে। এফএ কাপে চ্যাম্পিয়ন দলটা ইউরোপা লিগে অংশগ্রহণ করে। যদি এফএ কাপে চ্যাম্পিয়ন হওয়া দলটা পয়েন্ট টেবিলে টপ 4-এ থাকে, সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের 6-এ থাকা দল অংশগ্রহণ করে ইউরোপা লিগে, অর্থাৎ পয়েন্ট টেবিলে 5 এবং 6, এটা কিন্তু ইউরোপা লিগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমার যেটা প্রেডিকশন, সেক্ষেত্রে আমি রাখছি এক্ষেত্রে অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার সিটিকে। অ্যাস্টন ভিলা তারা সাম্প্রতিক সময় প্রিমিয়ার লিগে বেশ ভালো করছে, এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগেও তারা বেশ ভালোই করছে, শুরুটা খুব চমৎকার করেছিল তারা, এবং এই মৌসুমেও প্রিমিয়ার লিগে তারা টপ 6-এই কিন্তু রয়েছে এই মুহূর্তে। তো আমার মনে হচ্ছে যে এই পজিশনটা যদি তারা ধরে রাখতে পারে, তাদের কারেন্ট ফর্মটা যদি ধরে রাখতে পারে, ম্যানচেস্টার সিটিকেও তারা পরাজিত করলো সেদিনই, সেক্ষেত্রে টপ 6-এ থাকার জন্য একটা দাবিদার তারা। আর ম্যানচেস্টার সিটির কথা যেটা বলছিলেন, জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর পরে হয়তো বা একটা কামব্যাক আমরা দেখতে পারি সিটির কাছ থেকে। এছাড়া প্রতি মৌসুমে আমরা দেখি যে জানুয়ারি থেকে একটা দারুণ ফর্মে চলে আসে পেপ গার্দিওলা দল, একটা চমৎকার রান দেখতে পাই। সেক্ষেত্রে আমি টপ 6-এ ম্যানচেস্টার সিটিকেও রাখছি, অর্থাৎ অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার সিটি আমার ইউরোপা লিগের কন্টেন্ডার বা ইউরোপা লিগের প্লেসের জন্য কন্টেন্ডার। আমার মনে হয় আমি ছোট করে অ্যাড করতে চাই, আমি নাম্বার 5-এ দেখতে পাচ্ছি টটেনহামকে, এবং নাম্বার 6-এ আমি দেখতে পাচ্ছি অ্যাস্টন ভিলাকে এখন পর্যন্ত। যদিও ম্যানচেস্টার ইউনাইটেডকে আমার মনে হয় যে খুব ক্লোজলি থাকবে, বাট শেষ পর্যন্ত আমার মনে হয় টটেনহাম এবং অ্যাস্টন ভিলা আমার নাম্বার 5 এবং 6। আপনার নাম্বার 7 কে হচ্ছে সেক্ষেত্রে? নাম্বার 7-এ আমি এক্ষেত্রে নটিংহ্যাম ফরেস্টকেই রাখছি, এবং সেক্ষেত্রেও আমি তাদের বিবেচনায় নিচ্ছি তাদের ইউরোপার লিগে বা ইউরোপে তাদের যে প্রতিযোগিতার অংশগ্রহণ না করা, অর্থাৎ খেলোয়াড়দের ফ্যাটিক এবং ইনফর্ম খেলোয়াড়দের থাকার যে ব্যাপারটা, সে ব্যাপারটাই আমি আসলে অ্যাড্রেস করছি, এবং সেক্ষেত্রে নটিংহ্যাম ফরেস্টকে আমি রাখছি নাম্বার 7-এ। এক্ষেত্রে আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে নটিংহ্যাম ফরেস্টের কোনো ইন্ডিভিজুয়াল তারকা নেই, সেটা যেমন সত্য, তেমনি একই সাথে তাদের মডার্ন গিবস হোয়াইট অথবা হচ্ছে তাদের অ্যান্থনি এলাঙ্গা, ক্রিস উডের মতো খেলোয়াড়রা এই মৌসুমে বেশ ভালো করছেন। এই ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে, সেক্ষেত্রে হতে পারে কনফারেন্স লিগে। আমি নাম্বার 7-এ নিউক্যাসলকে কেন যেন আমার কাছে মনে হচ্ছে, এটা পুরোপুরি গাট ফিলিংস, নিউক্যাসলের ফর্ম খুব ভালো নেই এই মৌসুমে আমরা জানি, কিন্তু কেন যেন মনে হচ্ছে তাদের যে ফর্ম গত কয়েকটা ম্যাচে, বিশেষ করে আলেকজান্ডার ইসাক যদি ফিট থাকেন, তারা আসলে অসাধারণ একটা টিম। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় নাম্বার 7 পজিশনে তারা চলে আসতে পারে। এই হচ্ছে আমাদের প্রেডিকশন নাম্বার 7। এখন আমরা যদি একটু রেলিগেশন প্রেডিকশন করতে চাই, সেক্ষেত্রে আসলে কেমন হয় রাফিন? অবশ্যই এই মুহূর্তে রেলিগেশনে, অর্থাৎ একেবারে শেষ 3টা পজিশনে রয়েছে উলভস, ইপসুইচ এবং সাউদাম্পটন, এবং এক্ষেত্রে বলে রাখতে হবে যে এভারটন, ক্রিস্টাল প্যালেস এবং লেস্টার সিটি তারাও কিন্তু খুব কাছাকাছি অবস্থান করছে, এবং পয়েন্টের ব্যবধানটা খুবই কম, হয়তো একটা জয় বা একটা ড্রই আসলে পয়েন্টের অনেকটা গ্যাপ করে দিতে পারে বা পজিশনের একটা গ্যাপ তৈরি করে ফেলতেও পারে। সেক্ষেত্রে সাউদাম্পটনের অবস্থা সবচেয়ে খারাপ, 17 ম্যাচে মাত্র 6 পয়েন্ট, রেলিগেশনে সম্ভবত তাদেরকে যেতেই হচ্ছে। আর বাকি যে দুটো অবস্থান, সেক্ষেত্রে ইপসুইচ এবং উলভস এই মুহূর্তে রয়েছে একেবারে শেষের দিকে। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত এই দুটো দলই আসলে রেলিগেটেড হয়ে যেতে পারে, রাইট? সেক্ষেত্রে সাউদাম্পটন, ইপসুইচ এবং উলভস এই তিনটা দলই আসলে এখন যারা আছে তাদেরকে রেলিগেটেড করে দিচ্ছি বা তাদেরকে সেই অবস্থানে রাখছি। লেস্টার সিটিও খুব একটা সুবিধার অবস্থানে নেই। আমার কাছে মনে হচ্ছে সাউদাম্পটন ডেফিনেটলি হবে, তাদের অবস্থা সবচেয়ে খারাপ। বাকি দল যে কোনো দুটি দল আসতে পারে, উলভসের নতুন কোচ আসছে আমরা জানি, এবং এই রেলিগেটেড টিম যেগুলো আছে সবাই আসলে নতুন কোচ
লিস্টের পক্ষে যাবে একটা না একটা সময় পর্যন্ত। লেস্টার সিটিরও মাত্র নতুন কোচ এসেছে, আমরা দেখেছি রুথ ফন নিস্টেলরয়। সো লেস্টার সিটি আমার মনে হয় যে খুব একটা সুবিধা করতে পারবে না। আমার মনে হয় লেস্টার সিটি, উলভস এবং সাউদাম্পটন এই তিনটি টিম আমার ধারণা শেষ পর্যন্ত হচ্ছে রেলিগেটেড হবে। এখন আমরা প্রায় আলোচনার শেষ দিকে চলে এসেছি। একটা ব্যাপার বাদ আছে শুধু, গোল্ডেন বুট প্রিমিয়ার লিগের, সেটা কার কাছে ওঠার। এই মুহূর্তে আমরা যদি গোল্ডেন বুটের দৌড়টা একটু দেখি, 15 গোল নিয়ে মোহাম্মদ সালাহ সবার ওপরে আছেন, এর্লিং হ্যালান্ড এর পরপরই আছেন 13 গোল নিয়ে, এবং এরপরে যে নামগুলো আছে সেখানে কিছুটা চমক আছে। ইজাকের কথা মাত্রই বলছিলাম, ব্রেন্টফোর্ডের ব্রায়ান এমবুয়েমো এবং নটিংহাম ফরেস্টের ক্রিস উড, সারপ্রাইজিং প্যাকেজ সবাই আসলে বলতেই হবে, বেশ ভালো করছেন তারা। কি মনে হয় রাফিন, শেষ পর্যন্ত গোল্ডেন বুটের দৌড়ে আপনি কাকে দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে মোহাম্মদ সালাহ তিনি সবার উপরে রয়েছেন, তবে মাত্র 2টো গোল তিনি বেশি করেছেন আর্লিং হ্যালান্ডের চেয়ে। এবং সালার ট্র্যাক রেকর্ড যদি আমরা দেখি, সেক্ষেত্রে জানুয়ারির পরে বা ফেব্রুয়ারির পরে আমরা অনেক সময় দেখি যে তার ফর্মে কিছুটা হলেও ঘাটতি দেখা যায়। যেভাবে তিনি শুরুটা করেন প্রতিটা মৌসুমে, হয়তো সেভাবে করে শেষটা তিনি করতে পারেন না। আবার উপর দিকে আর্লিং হ্যালান্ডের কথা যদি বলি, দেখা যায় যে ম্যানচেস্টার সিটির কথাই বলছিলাম, তাদের কিন্তু জানুয়ারির পর একটা চমৎকার রান থাকে এবং সেই রানে অবশ্যই হ্যালান্ডের একটা ভূমিকাও থাকে। আমার মনে হচ্ছে আর্লিং হ্যালান্ড যেহেতু একজন জাত স্ট্রাইকার, এবং আমার ধারণা যে শেষ পর্যন্ত তিনি সালাহকে ওভারটেক করে তিনি হয়তো। আমি এখানে একটা সারপ্রাইজিং প্রেডিকশন করতেছি, সেটা হচ্ছে ইজাক, আলেকজান্ডার ইজাক। আমার মনে হয় তিনি অসাধারণ ফর্মে আছেন, গত ম্যাচে একটা হ্যাট্রিক, অসাধারণ একটা পারফরমেন্স করেছেন আমরা দেখতে পেয়েছি। তিনি যদি ফিট থাকেন শেষ পর্যন্ত, আমার কেন জানি মনে হয় তার কাছেই গোল্ডেন বুটটা ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ পর্যন্ত গোল্ডেন বুটের যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এরপরে তো অবশ্যই আরও কিছু সারপ্রাইজিং প্যাকেজ আছেন। হালান্ডের কথা মাত্রই বলছিলাম, অসাধারণভাবে মৌসুম শুরু করে ম্যানচেস্টার সিটির পড়তি ফর্মটা তার উপরে কিন্তু কিছুটা এফেক্ট করেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রেডিকশন। আপনাদের প্রেডিকশন কি বলে শেষ পর্যন্ত? আপনারা কি সবাই লিভারপুলকেই সিজনের উইনার হিসেবে দেখবেন? এরপরে আর্সেনাল, চেলসি, ম্যান সিটি এদেরকে আসলে কোন পজিশনে দেখতে পাচ্ছেন মৌসুম শেষে? আমরা যদি বলি ডিসেম্বর অলমোস্ট শেষের দিকে চলে এসেছে, সো এখনই আসলে মৌসুমের মাঝপথে প্রেডিকশন করা সবচেয়ে ভালো টাইম। এবং এই মৌসুমে প্রিমিয়ার লিগের যে অবস্থা, যে কোনো কিছু হয়ে যেতে পারে। টপ আমরা হয়তো লিভারপুল ছাড়া, লিভারপুলেরটা একমাত্র একটু এগিয়ে আছে, বাকিদের ক্ষেত্রে কিছুই বলা যায় না, যে কোনো কিছু হতে পারে, পুরো টেবিল ওলটপালট হয়ে যেতে পারে। সো দেখা যাক কার প্রেডিকশন মেলে। আপনাদের প্রেডিকশন জানিয়ে দিন মন্তব্যের ঘরে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং প্রেডিকশন যখন শেষ হবে, আমরা প্রিমিয়ার লিগের শেষের পর আবারও এই প্রেডিকশন নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে। দেখা যাক সেই পর্যন্ত আপনাদেরকে কিছুটা অপেক্ষায় রাখতে পারে কিনা।